ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের বিকেন্দ্রীকৃত বা ডিসেন্ট্রালাইজ ডিজিটাল কারেন্সি যা ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে বানানো হয়েছে। ক্রিপ্টোকারেন্সির কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটি শুধুমাত্র ডিজিটাল ফর্মে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে জমা থাকে। আমার আগের ভিডিওতে আমি ব্লকচেন সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের যদি কেউ আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে আগের ভিডিওটি দেখে পরে এই ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি আর কিছুই নয়, এক ধরনের ডিজিটাল কারেন্সি যা ব্লকচেন টেকনোলজির উপর ভিত্তি করে বানানো হয় এবং যার সিকিউরিটি রক্ষা করার জন্য ক্রিপ্টোগ্রাফি নামক এক ধরনের সিকিউর অ্যালগোরিদম ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি কারেন্সি কী এবং কারেন্সি কিভাবে আসলো। পৃথিবী সৃষ্টির শুরুর দিকে কারেন্সির প্রচলন ছিল না। তখন মানুষ বেচা কেনার জন্য অর্থাৎ ক্রয় বিক্রয়ের জন্য বিনিময় প্রথার ব্যবহার করত। যেমন ধরুন, আমার কাছে চাল আছে, আপনার কাছে ডাল আছে। আপনার চাল দরকার, অন্যদিকে আমার ডাল দরকার। এতে আমরা ডালের বিনিময়ে চাল এবং চালের বিনিময়ে ডাল পেতে পারি। কিন্তু এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে প্রয়োজন অনুযায়ী ক্রেতা এবং বিক্রেতা খুঁজে পাওয়াটা কিছুটা কষ্টসাধ্য। এই সমস্যার সমাধান করতে মানুষ একসময় ধাতব মুদ্রা, কড়ি ইত্যাদিকে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করে, যার ফলশ্রুতিতে মানুষ একসময় স্বর্ণমুদ্রাকে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা শুরু করে। কিন্তু স্বর্ণমুদ্রা যেহেতু অনেক ভারী এবং একসাথে অনেক বহন করা যায় না, এই সমস্যা সমাধান করতে চালু করা হয় এক ধরনের নতুন ব্যবস্থা, যাকে আমরা বর্তমানে ব্যাংকিং সিস্টেম হিসেবে চিনে থাকি। প্রথম দিকে ব্যাংকে মানুষ তাদের সোনা জমা রাখত এবং ব্যাংক তাদের জমাকৃত সোনার বিপরীতে কিছু কাগজের নোট দিত, যা তারা স্বর্ণমুদ্রার বিকল্প হিসাবে ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহার করতে পারে। এবং চাইলে যে কোনো সময় এই কাগজের নোট ব্যাংকে জমা দিলে ব্যাংক তাদের জমাকৃত সোনা ফিরিয়ে দিত। এই কাগজের নোটগুলোই মূলত কারেন্সি নামে পরিচিত। কিন্তু সমস্যা তখন একটা ছিল, স্বর্ণমুদ্রা সব বাজারে চললেও কাগজের টাকা এক বাজারের টাকা অন্য বাজারে চলতো না। এই সমস্যার সমাধান করতে শুরু করা হয় ফরেন মানি এক্সচেঞ্জ, যাকে আমরা ফরেক্স বলে জেনে থাকি। এবং এখানে মূলত বিভিন্ন ধরনের কারেন্সি বাই সেল বা ট্রেড করে থাকি। প্রথম দিকে মানুষ যে পরিমাণে স্বর্ণ ব্যাংকে জমা রাখত সেই পরিমাণে টাকা ছাপানো হতো এবং তা বাজারে ছাড়া হতো। এই ধরনের কারেন্সিকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ গোল্ড ইজ ইকুয়াল টু কারেন্সি। কিন্তু 1971 সালের পরে চিত্র পুরো পাল্টে যায়। 1971 সালে গোল্ড স্ট্যান্ডার্ডকে বাতিল করা হয় এবং সেন্ট্রাল ব্যাংক তাদের ইচ্ছা অনুযায়ী যত খুশি তত নোট ছাপানোর অধিকার রাখে, যার ফলে সেন্ট্রাল ব্যাংক তাদের ইচ্ছা অনুযায়ী নোট ছাপানো শুরু করে এবং সেই টাকা বাজারে ছাড়া শুরু করে, যার ফলশ্রুতিতে সোনার সাপেক্ষে টাকার ভ্যালু কমতে থাকে এবং টাকার মান আস্তে আস্তে নিচের দিকে নামে, যাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। এবং এই ধরনের কারেন্সিকে বলা হয় ফিয়েট কারেন্সি। যদিও ফিয়েট কারেন্সি আবিষ্কারের পরও মানুষ থেমে থাকেনি। যখন দেখলো কাগজের নোটও তাদের বহন করতে কষ্ট হচ্ছে, তখন মানুষ তৈরি করলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং সবশেষে উদ্ভাবন হলো ডিজিটাল কারেন্সি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বিকাশ, নগদ এক ধরনের ডিজিটাল কারেন্সি সিস্টেম। এতক্ষণ তো আমরা মুদ্রা ব্যবস্থার ইতিহাস জানলাম, কিন্তু কথা হলো এই ইতিহাসের সাথে ক্রিপ্টোকারেন্সির কী সম্পর্ক। তা জানতে হলে আমাদের 4টি বিষয় সম্পর্কে ধারণা লাগবে। তো চলুন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমটি হলো মানি ভার্সেস কারেন্সি। সাধারণত মানি এবং কারেন্সিকে আমরা অনেকেই একই ভেবে থাকি। আসলে বিষয়টা এক না। যে সকল বস্তুর নিজস্ব ভ্যালু থাকে সেগুলো হলো মানি। যেমন মুদ্রা ব্যবস্থার প্রথম দিকে আমরা যে ধান, গম, গবাদি পশু, স্বর্ণমুদ্রা ইত্যাদি ব্যবহার করতাম তা হলো মানি, কেননা এ সকল বস্তুর নিজস্ব স্বকীয় ভ্যালু আছে। অন্যদিকে মুদ্রা ব্যবস্থার পরবর্তী দিকে আমরা যে সকল কাগজের নোট ব্যবহার করা শুরু করি তা হলো কারেন্সি, কেননা কাগজের নোটের কোনো নিজস্ব ভ্যালু নেই। কোনো দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে পাবলিশ করে বলেই আমরা এটাকে ব্যবহার করে থাকি। কিন্তু আপনারাই চিন্তা করেন একটা কাগজের নোটের ভ্যালু আসলে কতটা। এই ধরনের সিস্টেমকে কারেন্সি বলা হয়। দ্বিতীয় যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে তা হলো কারেন্সি ভার্সেস ফিয়েট কারেন্সি। এই সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে যত কাগজের নোট ছাপানো হতো এগুলো হলো কারেন্সি। অন্যদিকে গোল্ড স্ট্যান্ডার্ড বাতিলের পরে ছাপানো টাকাকে ফিয়েট কারেন্সি বলা হয়। বর্তমান বিশ্ববাজারে যত টাকা অ্যাভেলেবেল আছে তা সবই ফিয়েট কারেন্সি। এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যত খুশি তত টাকা ছাপাতে পারে, যার ফলে দ্রব্যমূল্যের দাম দিন দিন টাকার সাপেক্ষে বাড়তে থাকে, যাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। তৃতীয় কনসেপ্টটা হলো ডিজিটাল কারেন্সি ভার্সেস ফিজিক্যাল কারেন্সি। সাধারণত যে সকল কারেন্সি ফিজিক্যাল ফরম্যাটে এক্সিস্ট করে সে সকল কারেন্সি হলো ফিজিক্যাল কারেন্সি, যেমন 500 টাকার নোট, 100 টাকার নোট ইত্যাদি। অন্যদিকে যে সকল কারেন্সি ডিজিটাল ফরম্যাটে অনলাইন অ্যাকাউন্টে স্টোর করা থাকে সেগুলো হলো ডিজিটাল কারেন্সি। যেমন আপনার বিকাশ অ্যাকাউন্টে 100 টাকা আছে, এই টাকাটা ডিজিটাল কারেন্সি হিসাবে আছে। চতুর্থ কনসেপ্টটা হলো সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড কারেন্সি।
যে সকল কারেন্সি সেন্ট্রাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় সেগুলো হলো সেন্ট্রাল কারেন্সি, যেমন টাকার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এর সেন্ট্রাল অথরিটি। বর্তমান বাজারে যত ধরনের কারেন্সি চলমান আছে সবই সেন্ট্রাল কারেন্সি। অন্যদিকে যে সকল কারেন্সি কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা কন্ট্রোল করা হয় না সেগুলো হলো ডিসেন্ট্রালাইজ কারেন্সি। মূলত সেন্ট্রাল কারেন্সির যে সকল সমস্যা আছে তা দূর করার জন্যই ডিসেন্ট্রালাইজ কারেন্সি বানানো হয়েছে, যাকে আমরা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি নামে চিনে থাকি। তো এবার আমরা বুঝলাম কেন ক্রিপ্টোকারেন্সিকে ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি বলা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি এর সুবিধাগুলো কী কী। ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না, এটি এক ধরনের ডিসেন্ট্রালাইজ কারেন্সি। সিকিউরড ব্লকচেন ক্রিপ্টোকারেন্সি মূলত ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে বানানো হয়। ব্লকচেন হলো এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে নিরাপদ ও স্বচ্ছ ডাটা ট্রান্সফার সিস্টেম। অ্যানোনিমাস ভার্চুয়াল ট্রানজ্যাকশন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আমরা অ্যানোনিমাসলি ভার্চুয়াল ট্রানজ্যাকশন করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের পরিচয় গোপন রেখে যে কোনো ধরনের লেনদেন করতে পারবো। নো মিডলম্যান ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে আমাদেরকে অর্থ আদান প্রদানের জন্য ব্যাংক কিংবা অন্য কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়, যেমন বিকাশ, নগদ ইত্যাদি। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে মানি ট্রান্সফারের জন্য আমাদেরকে কোনো মিডলম্যানের উপর নির্ভর করতে হবে না, সব কিছু অটোমেটিক্যালি কম্পিউটার কোডের মাধ্যমে হবে। তাই এই ক্ষেত্রে ফ্রিডম এবং সিকিউরিটি দুইটাই বেশি। লো ট্রানজ্যাকশন কস্ট সাধারণত ট্র্যাডিশনাল সিস্টেমে যেহেতু মানি ট্রান্সফার করার জন্য ব্যাংক কিংবা মধ্যস্থতাকারী কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়, তাই এক্ষেত্রে ট্রানজ্যাকশন কস্ট তুলনামূলক অনেক বেশি। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি এর ক্ষেত্রে ট্রানজ্যাকশন কস্ট অনেক কম, বিশেষ করে ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর জন্য ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ উপায়। এতক্ষণ তো আমরা ক্রিপ্টোকারেন্সির সুবিধাসমূহ সম্পর্কে জানলাম, এবার চলুন ক্রিপ্টোকারেন্সির ধরন ও প্রকারভেদ সম্পর্কে কিছুটা জানা যাক। প্রধানত ক্রিপ্টোকারেন্সিকে দুই ভাগে ভাগ করা হয়, বিটকয়েন ও অল্ট কয়েন। এই প্রকারভেদের মধ্যে বিটকয়েন বাদে মার্কেটে বিদ্যমান বাকি সব কয়েন অল্ট কয়েন প্রকারভেদের মধ্যে পড়ে, কিন্তু কাজের উপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সিকে আরও বিভিন্ন ভাগে ভাগ করা হয়। মূলত ওয়েব3 এর বিভিন্ন দরকারি কাজের জন্য ক্রিপ্টোকারেন্সি বানানো হয়। এই সব দিক বিবেচনায় ক্রিপ্টোকারেন্সিকে নানা ভাগে ভাগ করা যায়, যেমন পেমেন্ট কয়েন, ব্লকচেন কয়েন, প্রাইভেসি কয়েন, স্টেবল কয়েন, ইউটিলিটি কয়েন, নন ফাঞ্জিবল টোকেন, ডিফাই টোকেন ইত্যাদি। সাধারণত প্রথম দিকে ক্রিপ্টোকারেন্সিকে ফিয়েট কারেন্সির অল্টারনেটিভ হিসেবে বানানো হয়েছিল। এই সকল কয়েনের মাধ্যমে কোনো কিছু বেচা কেনা অর্থাৎ বিল পে করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, যেমন বিটকয়েন। পরবর্তীতে আরও বিভিন্ন ব্যবহারের জন্য ক্রিপ্টোকারেন্সি বানানো হয়। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ক্রিপ্টোকারেন্সি যেহেতু ডিজিটাল কারেন্সি, এটি আদান প্রদান কিংবা স্টোর কিভাবে করে। আমরা যেমন টাকা রাখার জন্য ওয়ালেট ব্যবহার করে থাকি, ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য ওয়ালেট রয়েছে, যাকে আমরা ক্রিপ্টো ওয়ালেট বলে জেনে থাকি, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ইত্যাদি। ক্রিপ্টো ওয়ালেট মূলত দুই প্রকার, হট ওয়ালেট ও কোল্ড ওয়ালেট। যে সকল ওয়ালেট ইন্টারনেটের সাথে সরাসরি সংযুক্ত থাকে সেগুলোকে হট ওয়ালেট, অন্যদিকে যে সকল ওয়ালেট ইন্টারনেটের সাথে সরাসরি সংযুক্ত থাকে না সেগুলোকে আমরা কোল্ড ওয়ালেট বলে থাকি। ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও স্টোরের আরেকটি উপায় হলো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। সাধারণত এক্সচেঞ্জ হলো সেই জায়গা যেখানে মানুষ চাইলেই সহজে তাদের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করতে পারে। এক্সচেঞ্জের মধ্যে বাইন্যান্স, বাইবিট ইত্যাদি উল্লেখযোগ্য। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও এক্সচেঞ্জ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো মূলত এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের এই বিষয়ে শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবং যদি আপনাদের এই বিষয়ে অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।